মাঠ বনাম টেবিল ১২ ঘণ্টায় ভেঙে পড়া আসন সমঝোতার রাজনীতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাব বিস্তারিত। মাত্র ১২ ঘণ্টা, হ্যাঁ, সময়টা মাত্র ১২ ঘণ্টা। এই অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেল এমন এক নাটকীয় ঘটনা, যা নিঃসন্দেহে সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি ব্যতিক্রমী উদাহরণ হয়ে থাকবে। দেশের সর্বশেষ সংসদীয় আসন বান্দরবন ৩০০ নম্বর আসনকে কেন্দ্র করে যে ঘটনা প্রবাহ তৈরি হল, তা শুধু একটি আসনের সিদ্ধান্ত বদল নয়, বরং এটি জোট রাজনীতির ভেতরের টানাপোড়েন, কেন্দ্র ও মাঠের বাস্তবতার সংঘর্ষ এবং তৃণমূলের অদৃশ্য শক্তির একটি স্পষ্ট প্রতিফলন। রবিবার রাতের ঘটনা প্রবাহ অনুযায়ী বান্দরবন আসনটি জোটের তথাকথিত ত্যাগ বা স্যাক্রিফাইসের প্রতীক হিসেবে এনসিপির জন্য ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু সোমবার দুপুর গড়াতে না গড়াতেই সেই সিদ্ধান্তে পূর্ণ বিরতি টানতে বাধ্য হয় কেন্দ্রীয় নেতৃত্ব। আসনটি আবার ফিরে আসে জামায়াতে ইসলামীর হাতে। এই হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তনকে কেউ বলছেন রাজনৈতিক ইউটার্ন, কেউ বলছেন তৃণমূলের চাপের কাছে বাস্তবমুখী আত্মসমর্পণ। প্রশ্ন হল, এই নাটকীয়তার কারণ কি? বিষয়টি খুব একটা অস্পষ্ট নয়। কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো কাগজে কলমে বা সমঝোতার টেবিলে বসে বড় মনের পরিচয় দিয়ে আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু রাজনীতি কেবল কাগজে চলে না, রাজনীতি চলে মাঠে, কর্মীদের ঘাম, ত্যাগ আর আবেগের উপর ভর করে। বান্দরবনের ক্ষেত্রে ঠিক সেটাই ঘটেছে। অ্যাডভোকেট আবুল কালামের মতো একজন পরিচিত ও শক্তি অবস্থানের প্রার্থীকে বসিয়ে দেওয়ার খবরে স্থানীয় জামায়াত ও শিবিরের কর্মীদের মধ্যে যে তীব্র অসন্তোষ তৈরি হয়, তা দ্রুতই কেন্দ্র পর্যন্ত পৌঁছে যায়। এটি কোনো প্রকাশ্য বিদ্রোহ ছিল না, বরং ছিল নীরব কিন্তু সুসংগঠিত চাপ, যা উপেক্ষা করা সম্ভব হয়নি। ফলে কেন্দ্রীয় নেতৃত্ব বাস্তবতা বুঝতে বাধ্য হয় এবং সিদ্ধান্ত সংশোধন করে। বান্দরবনের ক্ষেত্রে হয়তো একটি বড় ভুল সময় মতো ঠিক করা গেছে, কিন্তু এখানেই শেষ নয়। প্রশ্ন উঠে যায় আরও গভীরভাবে। যদি বান্দরবনে ভুল হয়, তাহলে চুয়াডাঙ্গা, ঢাকা কিংবা রংপুরের মতো তথাকথিত গোল্ডেন সিট বা নিশ্চিত বিজয়ের আসনগুলোতে কেন একই ধরনের সিদ্ধান্ত বহাল থাকবে? আজকের আলোচনার মূল বিষয় এখানেই। সাম্প্রতিক সময়ে যে আসন ভাগাভাগির সিদ্ধান্তগুলো সামনে এসেছে, অনেকেই একে বলছেন সমঝোতা রাজনীতি, আবার কেউ কেউ এটিকে আখ্যা দিচ্ছেন চ্যারিটি রাজনীতি হিসেবে। কিন্তু বাস্তবতা বিশ্লেষণ করলে দেখা যায়, অনেক ক্ষেত্রেই এটি সমঝোতার চেয়ে বেশি কিছু। এটি এক প্রকার একতরফা আসন বিতরণ, যেখানে মাঠের বাস্তবতা ও দীর্ঘদিনের রাজনৈতিক বিনিয়োগ উপেক্ষিত হচ্ছে। এই সিদ্ধান্তগুলো কেন হাজারো কর্মীর হৃদয়ে ক্ষোভ ও হতাশার জন্ম দিচ্ছে, তা বোঝার জন্য আমাদের নির্দিষ্ট কিছু আসনের দিকে নজর দেওয়া প্রয়োজন। চুয়াডাঙ্গা ২ আসন। ১৯৯১ সাল থেকে এই আসনটি জামায়াতে ইসলামীর একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। অতীতে একাধিকবার এখানে জামায়াতের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। স্থানীয় রাজনীতির বাস্তবতায় এটি এমন একটি আসন যেখানে জামায়াতের প্রার্থীকে হারানো বরাবরই কঠিন ছিল। সোজা কথায়, এখানে জামায়াতের জয়ের সম্ভাবনা বরাবরই অত্যন্ত শক্তিশালী। অথচ এই নিশ্চিত সম্ভাবনার আসনটি তুলে দেওয়া হল এনসিপির প্রার্থী মোল্লা এহসান ফারুকের হাতে। এখানেই শুরু হয় তীব্র প্রশ্ন। তথ্য ও মাঠ পর্যায়ের পর্যবেক্ষণ অনুযায়ী এই ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রকাশ্য ও প্রকাশ্যভাবে জামায়াত ও শিবির বিরোধী বক্তব্য দিয়ে এসেছেন বলে অভিযোগ রয়েছে। রাজনৈতিক পরিসরে যিনি নিয়মিতভাবে জামায়াতের সমালোচনা করেছেন, সেই ব্যক্তিকে জেতাতে জামায়াতের কর্মীরাই কি নিজেদের সর্বোচ্চ শ্রম, সময় ও আবেগ বিনিয়োগ করবেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কর্মীদের মধ্যে তৈরি হয়েছে গভীর দ্বন্দ্ব। এটি কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি একটি বড় ধরনের রাজনৈতিক আইরনি। এমন পরিহাস রাজনীতিতে খুব কমই দেখা যায়, যেখানে যাকে এতদিন বিরোধী হিসেবে দেখা হয়েছে, তাকেই হঠাৎ করে কাঁধে তুলে সংসদে পাঠানোর প্রত্যাশা করা হচ্ছে। একই চিত্র আমরা দেখতে পাই ঢাকা ১১ আসনের ক্ষেত্রে। এই আসনে জামায়াতের প্রার্থী আতিকুর রহমান দীর্ঘদিন ধরে নিরলসভাবে মাঠে কাজ করেছেন। দিন-রাত এক করে তিনি একটি শক্ত সংগঠন দাঁড় করিয়েছেন, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলেছেন এবং জয়ের জন্য একটি সুদৃঢ় ভিত্তি তৈরি করেছেন। অভ্যন্তরীণ জরিপ ও মাঠ পর্যায়ের রিপোর্ট বলছিল, এই আসনে জামায়াতের জয়ের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল।
বিশেষ করে ঢাকায় বসবাসরত বিভিন্ন এলাকার জামায়াত সমর্থক ভোটারদের কৌশলগতভাবে এই আসনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করে একটি শক্তিশালী ভোট ব্যাংক তৈরি করা হয়েছিল। কিন্তু সব প্রস্তুতি, সব শ্রম, সব হিসেব শেষ পর্যন্ত মুহূর্তেই অনিশ্চয়তায় পড়ে যায়। শেষ সময় সমঝোতার নামে এই আসনটি তুলে দেওয়া হয় এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের হাতে। এই সিদ্ধান্তের পর তৃণমূল পর্যায়ের কর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দেয়। জুলাই আন্দোলনের পটভূমি থেকে উঠে আসা নাহিদ ইসলাম আদৌ এই আসনে জামানত রক্ষা করতে পারবেন কিনা এ নিয়ে সংশয় তৈরি হয়েছে। তার রাজনৈতিক অবস্থান, আদর্শিক ধারাবাহিকতা এবং ভবিষ্যৎ ভূমিকা নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর অস্পষ্ট। বিতর্ক আরও ঘনীভূত হয় একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে, যেখানে তিনি আসিফ মাহমুদকে অভিনন্দন জানানোর সময় আন্দোলনের আরেক গুরুত্বপূর্ণ মুখ সাদিক কয়েমের ছবি কেটে ফেলেন বা বাদ দেন এমন অভিযোগ ওঠে। এই ঘটনা নতুন করে আলোচনা তৈরি করে। নিজের জোট বা আন্দোলনের সঙ্গীদের ভূমিকা যদি কেউ এভাবে উপেক্ষা করেন, তাহলে তিনি বৃহত্তর রাজনৈতিক পরিসরে কতটা উদার ও অন্তর্ভুক্তিমূলক হবেন, এই প্রশ্ন তৃণমূলের মনে দানা বাঁধে। সব মিলিয়ে স্পষ্ট একটি বিষয় সামনে আসে: কেন্দ্রীয় পর্যায়ের কৌশল আর মাঠ পর্যায়ের বাস্তবতার মধ্যে একটি গভীর দূরত্ব তৈরি হচ্ছে। রাজনীতিতে জোট সমঝোতা অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই সমঝোতা যদি দীর্ঘদিনের সাংগঠনিক বিনিয়োগ, ত্যাগ ও সম্ভাবনাকে উপেক্ষা করে হয়, তাহলে তা কর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি করবেই। বান্দরবনের ক্ষেত্রে কেন্দ্র শেষ পর্যন্ত মাঠের কথা শুনতে বাধ্য হয়েছে, কিন্তু প্রশ্ন থেকেই যায়, চুয়াডাঙ্গা, ঢাকা কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ আসনগুলোতে কি সেই বাস্তবতা বিবেচনায় নেওয়া হবে, নাকি সেখানে সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে? বাংলাদেশের চলমান জোট রাজনীতিতে রংপুর ৪ আসনটি আলাদা গুরুত্ব বহন করে। এই আসনটি শুধু একটি ভৌগোলিক এলাকা নয়, এটি একটি আবেগ, একটি ইতিহাস এবং দীর্ঘদিনের রাজনৈতিক বিনিয়োগের প্রতীক। অথচ সাম্প্রতিক আসন সমঝোতার প্রক্রিয়ায় এই আসনকে ঘিরে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে তৃণমূল পর্যায়ে তৈরি হয়েছে গভীর প্রশ্ন ও অসন্তোষ। রংপুর ৪ আসনে জামায়াতে ইসলামীর পক্ষে প্রার্থী হিসেবে ছিলেন জেলা জামায়াতের আমির এটিএম আজম খান। রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং স্থানীয় গ্রহণযোগ্যতার দিক থেকে তাকে অনেকেই একজন হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচনা করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সক্রিয় ছিলেন এবং মাঠ পর্যায়ে তার একটি শক্ত অবস্থান তৈরি হয়েছিল। এই আসনটির গুরুত্ব আরও বেড়ে যায় এর আবেগী ইতিহাসের কারণে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কে ঘিরে যে রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের সময় রংপুর অঞ্চলে যে ঘটনাগুলো ঘটে, তাতে ৫ জন মানুষের প্রাণহানির ঘটনা আজও স্থানীয় কর্মী সমর্থকদের স্মৃতিতে গভীরভাবে গেঁথে আছে। তাদের আত্মত্যাগকে ঘিরে এই জনপদে একটি বিশেষ আবেগ তৈরি হয়েছে, যা রাজনৈতিকভাবে এই আসনকে আরও সংবেদনশীল করে তুলেছে। এমন একটি আবেগমাখা ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ আসন শেষ পর্যন্ত তুলে দেওয়া হল এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের হাতে। এই সিদ্ধান্তই মূলত বিতর্কের কেন্দ্রবিন্দু। এখানে একটি বিষয় স্বীকার করতেই হয়, আখতার হোসেন একসময় ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন, এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে সময়ের সঙ্গে সঙ্গে তার রাজনৈতিক অবস্থান ও পরিচয় পরিবর্তিত হয়েছে। বর্তমানে তিনি ভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে সক্রিয় এবং সেই প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এই বাস্তবতাই তৃণমূল পর্যায়ের কর্মীদের মধ্যে দ্বিধা ও সংশয় তৈরি করছে। প্রশ্ন উঠছে, যে ব্যক্তি বর্তমানে ভিন্ন রাজনৈতিক অবস্থানে দাঁড়িয়ে আছেন, তাকে জিতাতে জামায়াতের কর্মীরা কতটা আন্তরিকভাবে মাঠে কাজ করবেন? রাজনৈতিক আনুগত্য কেবল অতীত পরিচয়ের ওপর নির্ভর করে না, বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ ভূমিকার ওপরই মূলত নির্ভর করে। রংপুর ৪ আসন নিয়ে সবচেয়ে বড় প্রতিক্রিয়া এসেছে মাঠ পর্যায়ের কর্মীদের কাছ থেকে। তাদের ভাষায় এগুলো আর সাধারণ সমঝোতা নয়, এগুলো এক ধরনের রাজনৈতিক আত্মঘাতী সিদ্ধান্ত। অবশ্যই এখানে শব্দজয়নটি তাদের আবেগের প্রতিফলন, তবে এর ভেতরের বার্তাটি উপেক্ষা করার সুযোগ নেই। দীর্ঘদিন ধরে যারা এই এলাকায় সংগঠন গড়ে তুলেছেন, ভোটারদের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন, আন্দোলন সংগ্রামে সক্রিয় থেকেছেন, তাদের কাছে এই সিদ্ধান্ত হঠাৎ করে সব হিসেব উল্টে দিয়েছে। কর্মীদের একটি বড় অংশ মনে করছেন, এমন সিদ্ধান্ত দলের ভেতরে অনুপ্রেরণার পরিবর্তে হতাশা সৃষ্টি করছে।
আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তৃণমূলের আলোচনায়। অনেকেই সন্দেহ প্রকাশ করছেন এই ধরনের আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্তগুলো কি আসলেই কৌশলগত সমঝোতা, নাকি এর মাধ্যমে প্রতিপক্ষকে অঘোষিতভাবে সুবিধা করে দেওয়া হচ্ছে। রাজনীতিতে ওয়াক ওভার শব্দটি সাধারণত ক্রীড়াক্ষেত্রের মতো সরাসরি প্রয়োগ করা না হলেও রাজনৈতিক ভাষায় এর অর্থ দাঁড়ায় প্রতিদ্বন্দ্বিতাকে দুর্বল করে দেওয়া। যখন একটি শক্ত অবস্থানের আসন থেকে সম্ভাবনাময় প্রার্থীকে সরিয়ে নেওয়া হয়, তখন স্বাভাবিকভাবেই সেই শূন্যতা প্রতিপক্ষের জন্য সুবিধাজনক হয়ে ওঠে। এখানে কেউ সরাসরি কোনো অভিযোগ তুলছে না, তবে প্রশ্নটি থেকেই যাচ্ছে, এই সিদ্ধান্তগুলোর দীর্ঘমেয়াদী ফলাফল কি আদৌ জোটের জন্য ইতিবাচক হবে। রংপুর ৪ আসনের ঘটনা আবারও একটি পুরনো প্রশ্ন সামনে এনেছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত আর মাঠ পর্যায়ের বাস্তবতার মধ্যে দূরত্ব কি ক্রমেই বাড়ছে? জোট রাজনীতিতে সমঝোতা প্রয়োজন, এই বিষয়ে খুব কম মানুষই দ্বিমত পোষণ করবেন। কিন্তু সেই সমঝোতা যদি মাঠের কর্মীদের প্রস্তুতি, আবেগ ও সম্ভাবনাকে পাশ কাটিয়ে যায়, তাহলে তার প্রভাব পড়বে সংগঠনের ভেতরেই।